হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র। তোমাদের সেকেন্ড যে সেমিস্টার সেটার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে এই গ্র্যাভিটেশন বা নিউটনের মহাকর্ষ সূত্র। এই নিউটনের মহাকর্ষ সূত্র চ্যাপ্টার সম্পর্কে তোমরা অলরেডি একটা প্রাথমিক হলেও কিছুটা কিন্তু জানো। ঠিক আছে, আজকে আমরা এই যে সূত্র মহাকর্ষ সূত্র সেটা সম্পর্কে ডিটেলস জানব। মহাকর্ষ সূত্র থেকে কি কি করা যায়, মহাকর্ষ সূত্রের যে বিভিন্ন রকমের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, ঠিক আছে, এবং মহাকর্ষ সূত্র এটা জানার পরে বা এটা প্রয়োগ করে কি কি করা গিয়েছে। দেখো, জাস্ট কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, আমরা জানি এই যে সূর্য, সেই সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, দেখো এখানে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা আমরা জানি কত হয়, 15 কোটি কিলোমিটার। তাহলে এই যে দূরত্ব সেটা কিভাবে মেজার করা হলো বা কিভাবে পরিমাপ করা হলো। দেখো, আমরা সাধারণত যে কোনো একটা দূরত্ব যদি মেজার করি তাহলে সেখানে কি দড়ি বা ফিতে বা স্কেল এরকম টাইপের কিছু কি ইউজ করি। কিন্তু এবার দেখো, সূর্য থেকে যদি পৃথিবীর দূরত্ব আমাদেরকে মেজার করতে হয় তাহলে আমাদেরকে ফিতে লাগবে। ফিতে কতটা বড় লাগবে, 15 কোটি কিলোমিটার, মানে একটা ফিতে দিয়ে যদি মাপি। দেখো, এবং দূরত্বটা মেজার করতে গেলে আমাদেরকে কি সূর্যের কাছে যেতে হবে, যেটা কখনোই কি সম্ভব না। অথচ আমরা জানি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা কত হয়, 15 কোটি কিলোমিটার। তাহলে এই যে দূরত্ব সেটা কিভাবে পরিমাপ করা গেল, এবং সেটা পরিমাপ করা গিয়েছে তোমার এই নিউটনের যে মহাকর্ষ সূত্র তার সাহায্যে। তোমরা মেজার করতে পারবে যে কিভাবে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা 15 কোটি কিলোমিটার হলো, সেটা আমরা সব ক্যালকুলেশন করব। তারপরে এই যে ধরো পৃথিবীর নির্দিষ্ট একটা কি আছে, ভর আছে, যেটা হচ্ছে 6 × 10⁻24। এটা হচ্ছে পৃথিবীর যে মাস এম, এটা সমান হচ্ছে 6 × 10⁻24। তাহলে এই যে পৃথিবীর ভর সেটা কিভাবে মেজার করা গেল। দেখো, আমরা জানি এমনি সাধারণত কোনো বস্তুর ভর আমরা যদি পরিমাপ করি তাহলে সেটা কি তোমার দাড়িপাল্লা বা এখন কম্পিউটার কাঁটা তার সাহায্যে কি মেজার করি। তাহলে দেখো, এই যে পৃথিবীর ভর সেটা পরিমাপ করতে গেলে আমাদের কি অবশ্যই এত বড় দাড়িপাল্লা দরকার। কিন্তু দেখো, এত বড় দাড়িপাল্লা তৈরি করা কি একটা ইম্পসিবল ব্যাপার, অথচ পৃথিবীর ভর এটা আমরা জানি। সেটা কিভাবে সম্ভব হয়েছে, নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে। তারপরে এই যে সূর্য তার চারিদিকে গ্রহগুলা কি করছে, আবর্তন করছে। ঠিক আছে, কিভাবে আবর্তন করছে, এদের মধ্যে কি পরিমাণে বল কাজ করছে, বা কেন বা এরকমভাবে সূর্যের চারিদিকে গ্রহগুলা ঘুরছে, সব কিছুর ব্যাখ্যা আমরা স্টেপ বাই স্টেপ পড়ব। ঠিক আছে, তারপরে এই যে আমরা জানি পৃথিবীর যে চারিদিকে আমাদের যে চন্দ্র, ঠিক আছে, বা চাঁদ, সেটা কি ঘুরছে, যেটাকে বলা হয় পৃথিবীর কি একটা উপগ্রহ। এটা ন্যাচারাল উপগ্রহ। এখন মানুষ কিন্তু কৃত্রিমভাবেও কিন্তু উপগ্রহ কি এখন একটা নির্দিষ্ট উচ্চতায় স্থাপন করেছে, যেটাকে তোমরা জানো স্যাটেলাইট বলে। উপগ্রহ হয়তো অনেকেই জানে না। তাহলে এই যে স্যাটেলাইট সেটাকে কতটা উচ্চতায় স্থাপন করতে হয়েছে বা কতটা মিনিমাম উচ্চতায় স্থাপন করতে হবে, ওটাকে কতটা ভেলোসিটি দিয়ে ঘোরাতে হবে, তবেই সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস কিন্তু আমরা একে একে পড়ব। তাহলে ফার্স্টে আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, এবং প্রত্যেকটা যে লেখা সেই লেখাগুলো খাতায় লিখে নেবে। এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে কন্টিনিউয়াস কিন্তু ভিডিও আপলোড করা হবে। তোমরা যদি কেউ বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেমে টিউশন না পড়তে পারো, কোনো সমস্যা নেই, আমার চ্যানেলটাকে কন্টিনিউয়াস ফলো করবে। তাহলে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলো যদি দেখো তাহলে কিন্তু এখান থেকে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, এত কিছু আমরা করব, তার জন্য আমাদেরকে ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। সেটাই আমরা ভালো করে দেখব। দেখো, এই যে নিউটনের মহাকর্ষ সূত্র সেটা কিভাবে আবিষ্কার হয়েছিল সেই সম্পর্কেও একটা গল্প হয়তো তোমরা শুনেছো, যে বিজ্ঞানী নিউটন একদিন বিকেলবেলায় কি আপেল গাছতলায় বসেছিল, যে সেই গাছ থেকে কি একটা আপেল পড়েছিল। সেই আপেলটা হাতে নিয়ে বিজ্ঞানী নিউটন এটা চিন্তা ভাবনা করতে শুরু করলো যে আপেলটা উপর থেকে বা গাছ থেকে নিচেই কেন পড়লো, উপরে কেন গেল না।
তখন ও নানা রকম চিন্তা ভাবনা করলো, এরকম ভাবলো যে হয়তো এটা হতে পারে যে উপরে যদি উঠে যায়, উপরে তো কোনো খাওয়ার লোক নেই, ওই জন্য হয়তো উপরে উঠে গেল না, নিচে পড়লো। ঠিক আছে, আবার তারপরে কি করলো, একটা ঢিলকে দেখা যাচ্ছে উপরে ছড়ে দিল, সেটাও দেখা যাচ্ছে কি নিচে পড়লো। এবং এটা লক্ষ্য করলো যে শুধু ঢিল বা আপেল না, প্রত্যেকটা বস্তুকে যদি একটা নির্দিষ্ট উচ্চতায় ছড়ে দেওয়া হচ্ছে, তাহলে সেটা কিন্তু আবার নিচে পড়ছে। এই সমস্ত ঘটনা দেখার পরে আরও কিছু সে ঘটনা লক্ষ্য করেছিল, যে তারপরে এই সূত্রে তোমার উপনীত হলো যে মহাবিশ্বে যে কোনো ভরের দুটো বস্তুকণা তাদের সংযোজক সরলরেখা বরাবর কি আকর্ষণ করে, এবং সেই আকর্ষণ বলটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই রিলেটেড একটা সূত্র দিয়েছে, যেটাকে বলা হচ্ছে নিউটনস গ্র্যাভিটেশনাল ল বা নিউটনের মহাকর্ষ সূত্র। দেখো আমরা এখানে ধরে নিয়েছি যে এখানে একটা ধরো ভর আছে, এই ভরটা m1, আর ওখানে একটা ভর আছে, ভরটা m2, এরা পরস্পর আর দূরত্বে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে দেখো এটাও একটা ভর, এটাও একটা ভর, তাহলে নিউটনের যে সূত্র সেই সূত্র অনুসারে এদের মধ্যে কী হবে, একটা বল কাজ করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই বলটা হচ্ছে কত, F। তাহলে ওই যে m1 আর m2 ভরের মধ্যে ক্রিয়াশীল বল, সেটা কত, F। নিউটনের সূত্রানুসারে এই যে দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল বল F, সেটা m1 আর m2 যেটা, তার গুণফলের সঙ্গে কি সমানুপাতিক। অর্থাৎ দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বল, সেটা ভরের গুণফলের সমানুপাতিক। এটা কখন হবে, এটা তখন হবে যখন আর যেটা অর্থাৎ ভর দুটোর মধ্যবর্তী যে দূরত্ব, সেটা কি স্থির, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে F সমানুপাতিক 1/r²। এটা কখন হবে, যখন m1 ও m2 স্থির। ঠিক আছে, এইবার দেখো তোমাদের মাথায় একটা কোশ্চেন এটা আসতেই পারে যে আমরা ভর যখন লিখলাম সেখানে F সমানুপাতিক m1 m2, কিন্তু এখানে ব্যস্তানুপাতিক মানে দূরত্ব যত বৃদ্ধি পাবে ক্রিয়াশীল বল তত কমবে। কিন্তু এখানে আমরা এই সূত্রটাকে এমনভাবেও তো লিখতে পারতাম যে F প্রপোর্শনাল টু 1/r। ঠিক আছে, এবার এখানে স্কোয়ার কেন দেওয়া হলো, বা ওইটা যখন লিখছি দেখো আমরা কিন্তু মাথায় m1 আর m2 থেকে স্কোয়ার দিইনি। তাহলে এর কারণটা হচ্ছে যে দূরত্ব যদি হ্রাস পায়, তাহলে ওই যে আকর্ষণ বলটা ইনক্রিজ করছে বা বৃদ্ধি পাচ্ছে, সেটার বৃদ্ধি পাওয়ার যে হার, সেটা এইগুলোর তুলনায় কি অনেকটাই বেশি। ঠিক আছে, ওই বেশি বোঝাতেই কি এখানে স্কোয়ারটা দেওয়া হচ্ছে, বা দূরত্ব কমালে আকর্ষণ বলের বৃদ্ধির যে হার, সেটা অনেক দ্রুত হয়, ওই জন্য এখানে গিয়ে মাথায় স্কোয়ার দেওয়া হয়। ঠিক আছে, স্কোয়ার দেওয়ার এটাই হচ্ছে কারণ। আচ্ছা, এইবার এই দুটো সূত্রকে যদি আমরা একসঙ্গে লিখি, যেটাকে বলা হয় যৌগিক ভেদের সূত্র, তাহলে যৌগিক ভেদের সূত্রানুসারে F এটা সমানুপাতিক দেখা হবে m1 m2 বাই কত, r²। এবার এই সমানুপাতিককে যদি আমরা সমান করি, তাহলে কি একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে এখানে যে ধ্রুবকটা নিয়ে আসা হয়, সেই ধ্রুবকটা হচ্ছে কি g। তাহলে F এটা সমান হচ্ছে g ইন্টু m1 ইন্টু m2 বাই কত, r²। ঠিক আছে, যেখানে এই g সমান হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, এইবার এখানে দেখো যে ভর দুটো আমরা ইউজ করেছি, সে ভর দুটো হচ্ছে কি তোমার জড় ভর। আমরা এর আগে পড়েছি নিউটনের গতিসূত্রতে যে ভরকে সাধারণত কি জাড্য দ্বারা প্রকাশ করা হয়, বা জাড্যকে ভর দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় জাড্য ভর। এখানে হচ্ছে স্থির ভর বা জড় ভর। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে দেখো, এই যে m1 আর m2 ভর, যেটা আমরা সাধারণত জানি যে কোনো একটা বস্তুর ভর কি হয়, সবসময় স্থির থাকে। কিন্তু আইনস্টাইনের রিলেটিভিটি দিয়ে যদি দেখা যায়, তাহলে কোনো একটা বস্তুর ভর কিন্তু পরিবর্তনশীল। আচ্ছা, এখানে দেখো এই জায়গাটায় লেখা হয়েছে জিটা কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বা বাংলাতে তোমার বলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। অর্থাৎ এই যে জি, সেই জি এর ভ্যালুটা সার্বজনীন মানে সব জায়গায় অ্যাপ্লিকেবল, সব জায়গায় ওর মান কী হবে, সমান হবে।
ওর পার্টিকুলার একটা ভ্যালু আছে, সেটাও আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস দেখো, এই যে নিউটনের যে মহাকর্ষ সূত্র, এটাকে ইউনিভার্সাল বলা যাবে কি যাবে না সেটা নিয়ে আমরা একটু বিচার করব। দেখো, যদি রিলেটিভিটি এই ব্যাপারটাকে আমরা এক সাইডে রেখে দিই, তাহলে কিন্তু নিউটনের যে গ্র্যাভিটেশনাল ল সেটা ইউনিভার্সাল, মানে সব জায়গায় অ্যাপ্লিকেবল। যেমন ধরো কোনো একটা বস্তু যদি ছোট হয়, সেখানে তোমার নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা প্রয়োগ করা যাবে, অ্যাপ্লিকেবল হবে। যদি কোনো বস্তু অনেক বড় হয়, তাহলে সেখানেও নিউটনের মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল। যদি দুটো বস্তুকণা কাছাকাছি থাকে, সেখানেও নিউটনের মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল। যদি দুটো বস্তুকণা অনেক দূরে থাকে, তাহলে সেখানেও নিউটনের মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল। যদি দুটো বস্তুকণা স্থির থাকে, সেখানেও প্রযুক্ত হবে বা প্রয়োগ করা যাবে। যদি দুটো বস্তু গতিশীল হয় এবং সেই গতিবেগটা যদি খুব বেশি না হয়, মানে বেশি বলতে আলোর গতিবেগের কাছাকাছি না হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা কি প্রয়োগ করতে পারবো। তাহলে সেই হিসেবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা কিন্তু ইউনিভার্সাল বা সার্বজনীন। কিন্তু যদি আমরা রিলেটিভিটি দিয়ে দেখি, ঠিক আছে, ভালো করে দেখো, আইনস্টাইনের যে রিলেটিভিটি, সেই রিলেটিভিটি দিয়ে যদি আমরা দেখি, তাহলে কিন্তু নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা আর সব জায়গায় অ্যাপ্লিকেবল করা, প্রয়োগ করা যাবে না, অ্যাপ্লিকেবল হবে না। যেমন ধরো কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, সেখানে নিউটনের মহাকর্ষ সূত্র প্রযোজ্য। কিন্তু ওই বস্তুটা যদি গতিশীল হয় এবং সেই গতিবেগটা আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগ হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা প্রয়োগ হবে না। কেন? কারণ কোনো একটা বস্তুকণা যদি আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগ নিয়ে যায়, তাহলে তার যে মাস বা ভর, সেই ভরটাকে ইনক্রিজ করে। তুমি ধরে নাও কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে সেই স্থির অবস্থায় থাকা অবস্থায় তার ভর কত? m0। এটাকে বলা হয় স্ট্যাটিক মাস বা স্থির ভর। তাহলে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, তার ভর কত? m0। এইবার ওই বস্তুটাকে ভি ভেলোসিটি নিয়ে গতিশীল, যে ভি ভেলোসিটিটা লাইটের ভেলোসিটি বা সি এর প্রায় কাছাকাছি, তখন তার যে মাস, সে মাসটা যেটা এম, পরে যেটা হবে আমরা এম ধরে নিচ্ছি, সেই এম সমান হবে m0 বাই √1 - ভি স্কোয়ার বাই কত? সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কোনো একটা বস্তু যদি আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগ নিয়ে যায়, তখন তার যে ভর হবে সেই ভরটা। এবং মনে রাখবে, এখানে এম এর যে ভ্যালু, সেই এম এর ভ্যালুটা m0 তুলনায় কি বেশি হবে। দেখো, আমরা এমনি সাধারণত জানি যে কোনো বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়। কোনো একটা বস্তুর ভর পৃথিবীর পৃষ্ঠে যা আছে, ওকে যদি আমরা মহাকাশে বা চাঁদে নিয়ে যাই, তার ভরের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কিসের? ভারের বা ওজনের। কিন্তু আমরা যদি রিলেটিভিটি দিয়ে দেখি, এই কনসেপ্টগুলো কিন্তু পরেও কাজে লাগবে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তাহলে রিলেটিভিটি দিয়ে যদি দেখি, তাহলে কোনো একটা বস্তুর মাস কিন্তু কি চেঞ্জ হতে পারে। স্থির থাকলে একরকম হবে মুভমেন্ট, বা তাই সে যদি মোশনে গতিশীল হয়, তার যে ভেলোসিটি সেটা লাইটের ভেলোসিটির কাছাকাছি হয়, তখন কিন্তু তার যে মাস, সে মাসটা কি হবে? ইনক্রিজ করবে। আর যদি তার মাসটা ইনক্রিজ করে, তাহলে সেখানে কিন্তু এই নিউটনের যে গ্র্যাভিটেশনাল ল সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? তখন অন্যরকমভাবে লেখা যাবে, এইটাকে তুমি কি করতে পারবে না? প্রয়োগ করতে পারবে না। তাহলে যদি আমরা নিউটনের গ্র্যাভিটেশনাল ল দিয়ে, এই আইনস্টাইনের রিলেটিভিটির দিয়ে বিচার করি, তাহলে কিন্তু নিউটনের গ্র্যাভিটেশনাল লটা ইউনিভার্সাল বা সার্বজনীন না। কিন্তু জিটা কী হবে? ইউনিভার্সাল হবে। জিটা রিলেটিভিটি দিয়ে দেখো, রিলেটিভিটির বাইরে দেখো, এর ভ্যালু সব জায়গায় কিন্তু কি সেম। বোঝা গেল? আচ্ছা, এইবার এই যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট, এর আমরা ইউনিট, এর ডাইমেনশান, তারপর ডেফিনেশন, সেগুলো একটু ভালো করে দেখব। তার আগে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এখান থেকে যদি আমরা জি দেখি, তাহলে দেখো জি সমান কি আসবে? f(r²) বাই কত? m1 m2, ঠিক আছে? এখান থেকে দেখো আমরা জি এর ডেফিনেশন পেয়ে যাব কিভাবে। দেখো, যদি ইফ m1 = m2 = 1 and r = 1, then g = f,
ভালো করে দেখো, যদি দুটো বস্তুর ভর একক হয় এবং তাদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটাও যদি একক হয়, তাহলে তখন জি সমান কি এফ, অর্থাৎ একক ভরের দুটো বস্তুকণা একক দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সেটাই হবে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি। লিখে নাও তোমরা সংজ্ঞাটা, যে একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বের ব্যবধানে অবস্থান করলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটাকে বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এবার যেটা আমরা দেখব জি এর কি ইউনিট। আচ্ছা, আগে ডাইমেনশনটা দেখে নিই। জি এর ফার্স্ট এবার কি দেখব, ডাইমেনশন বা মাত্রা। দেখো জি এটা সমান কি আছে, এফ আর স্কোয়ার বা m1m2। তাহলে এখানে দেখো আমরা জি এর যদি মাত্রা ক্যালকুলেশন করে এফ এর মাত্রা লাগবে, আর এর মাত্রা লাগবে, m1m2 এর মাত্রা লাগবে। আচ্ছা, এফ এর যে মাত্রা, এফ মানে বল, বলের মাত্রা হয় ml (10⁻²), আর এখানে দেখো কি আছে, দূরত্ব তার স্কোয়ার মানে এটা এল স্কোয়ার হয়ে গেল। আর নিচে কি আছে দেখো, ভর, ভর কটা আছে, দুটো আছে। তাহলে দুটো ভর, ওই জন্য আমরা ভরের স্কোয়ার মানে এম স্কোয়ার লিখে দিলাম। তাহলে দেখো ভর উপরে একটা আছে এম, নিচে দুটো আছে, কেটে গেলে উপরে একটা চলে যাবে, সেটা -1 হয়ে যাবে। আর এখানে দেখো এল কিউব, আর এটা T⁻² কত, -2। তাহলে এটাই হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর কি ডাইমেনশন। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে এটা মনে রাখবে। ডাইমেনশন পেলাম, এবার আমরা দেখব কি জি এর ইউনিট। দেখো আমরা সাধারণত জানি ইউনিট মেনলি দুই রকমের হয়, একটা সিজিএস একটা এসআই, ওই দুটোই আমরা মনে রাখবো। আর একটা হয় এফপিএস, সেটা অতটা কাজে লাগে না। তাহলে আমরা যদি সিজিএসে দেখি, তাহলে এখান থেকে দেখো পেয়ে যাব সিজিএসে এফ যেটা, সেই এফের যে ইউনিট সেই ইউনিট কি হয়, ডাইন। তারপরে দেখো দূরত্বের স্কোয়ার মানে এটা সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। আর নিচে আছে গ্রাম, তার কি স্কোয়ার। নিচে ভর আছে, আর ভরের একক কি গ্রাম, তার স্কোয়ার হয়ে যাবে, দুটো ভর আছে। তাহলে এটা আলটিমেট কি আসছে, ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম (10⁻²). এটা হচ্ছে নিউটনের যে মহাকর্ষ সূত্রের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, তার কি সিজিএস ইউনিট। এবার যদি আমরা এসআই ইউনিট দেখি, তাহলে এটা ডাইনের জায়গায় কি হয়ে গেল, নিউটন, আর সেন্টিমিটারের জায়গায় মিটার, তাহলে মিটার স্কোয়ার, আর গ্রামের জায়গায় কত, কেজি, তাহলে kg⁻²। এটাই হচ্ছে কি জি এর সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক। এবার আমরা জি এর ভ্যালু দেখব, মান। ঠিক আছে, ভ্যালু বা মান কাজ, জি এর মান দুটো খুবই মানে গুরুত্বপূর্ণ, পরেও কিন্তু কাজে লাগবে অঙ্ক টঙ্ক করতে গিয়ে। তাহলে জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻8 এত ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম (10⁻²). এটা হলো সিজিএস পদ্ধতিতে মান। এসআই পদ্ধতিতে মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর ভ্যালু। এই ভ্যালু দুটো ভালো করে মনে রাখবে, কারণ ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে গিয়ে কিন্তু এটা কাজে লাগবে। যেমন ধরো একটা কোশ্চেন এরকম থাকতেই পারে যে মহাকর্ষীয় ধ্রুবক সিজিএস পদ্ধতিতে এর মান 6.67 ইন্টু 10⁻8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম (10⁻²). এটা বলতে কি বোঝো? এটা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, দেখো এইখানে থেকে আমরা পেয়ে যাব এটা m1 m2, এটা 1 মানে এটা যদি 1 গ্রাম হয় আর দূরত্বটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে এটা পেয়ে যাব আমরা যে 1 গ্রাম ভরে দুটো বস্তুকণা যদি 1 সেন্টিমিটার দূরত্বের ব্যবধানে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেই ক্রিয়াশীল বলটা হবে এতটাই। আর এটা কি 1 কেজি ভরে দুটো বস্তুকণা যদি 1 মিটার দূরত্বের ব্যবধানে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেই বলটা কত হবে, এত নিউটন। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে এই জি এর যে ভ্যালু, সেই ভ্যালুর তাৎপর্য।
আর জি এর যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু সব জায়গায় কিন্তু সেমই থাকবে, কোনো রকমের পরিবর্তন হবে না যে কোনো জায়গায়। ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে নিউটনের মহাকর্ষ সূত্রে আমরা যে এফটা পেলাম, এই যে এফ, সেই এফটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখো ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে তার একটা ভেক্টর ফর্ম থাকবে। তাহলে যদি ধরো পরীক্ষায় কোশ্চেন থাকে নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটি লেখো, তাহলে এটা মনে রাখবে যে ভেক্টর ফর্ম, এইভাবে লিখলে হবে এ ভেক্টর এটা সমান মাইনাস জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার ইন্টু এখানে কত আর ক্যাপ। দেখো এখানে একটা মাইনাস সাইন নিয়ে আসলাম এক্সট্রা নতুন করে, আবার এখানে দেখো একটা আর ক্যাপ, এটা কিসের জন্য নিয়ে আসা হলো? দেখো গ্র্যাভিটেশনাল যে ফোর্স, সেই ফোর্সটা অলওয়েজ হচ্ছে কি অ্যাট্রাকটিভ বা আকর্ষণ বল। তোমরা নিশ্চয়ই মনে মনে এটা ভাবছো যে এই যে সূত্র, এই সূত্রটা অনেকটা কুলম্বের সূত্রের মতোই। অবশ্যই এটা অনেকটাই কুলম্বের সূত্রের মতোই, কিন্তু এদের মধ্যে ডিফারেন্সও আছে। কি ডিফারেন্স হচ্ছে? দেখো নিউটনের মহাকর্ষ সূত্রে যে মহাকর্ষ বল, সেটা সব সময় কী হবে? অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল হবে। কিন্তু নিশ্চয়ই তোমরা পড়েছ কুলম্বের সূত্রে যে কুলম্বীয় বল, অর্থাৎ দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেটা আকর্ষণ বলও হতে পারে, বিকর্ষণ বলও হতে পারে। কিন্তু মহাকর্ষ বল কখনো কী হবে না? বিকর্ষণ বল হবে না, একটা। আর একটা হচ্ছে দেখো কুলম্বের যে সূত্র, সেই কুলম্বের সূত্র শুধুমাত্র কি তোমার বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, অনলি কি পয়েন্ট চার্জ বা বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু নিউটনের যে মহাকর্ষ সূত্র, সেটা বিন্দু ভর, বড় ভর সব ক্ষেত্রে কি প্রযোজ্য। ঠিক আছে? এটা তারপরে আর একটা অনেক পার্থক্য আছে। ওখানে দেখো একটা চার্জ হয়, আর এখানে দেখো মাস যেটা, আর ওখানে দেখো আর একটা জিনিস তোমার, যেটা তোমার হয় যে ওখানে যেটা আধান, সেই আধানটা তোমার একটা প্লাস আর একটা মাইনাস হয়, আর এখানে যে ভর যেটা, সে ভরটা দেখো সবসময় কী হবে? তোমার প্লাসই হবে, ওটা কখনোই কিন্তু মাইনাস হবে না। এবার এখানে এই মাইনাস সাইন যেটা আছে, সেটা তাৎপর্যটা ভালো করে শুনে নাও। কি যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা সবসময় কী হয়? আকর্ষণ বল হয়। ওই জন্যে সেই আকর্ষণ বল বোঝাতে এখানে কি তোমার মাইনাস সাইনটা দেওয়া হয়। আর আর ক্যাপটা দেওয়া হলো কেন? কারণ দেখো এই যে ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, মানে তার একটা ডিরেকশান থাকবে, সেই ডিরেকশানটা বোঝাতে কি আমরা আই ক্যাপটা এখানে দিলাম। ঠিক আছে? এবার এটাকে আরেকভাবেও লেখা যায় যে এ ভেক্টর এটা সমান মাইনাস জি ইন্টু m1 m2, এখানে আর ভেক্টর, আর নিচে আমরা দিয়ে দিলাম কি আর কিউব। কারণ দেখো আমরা জানি যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর মানে হয় সেই ভেক্টরটা বাই সেই ভেক্টরের কি মডিউলাস। তাহলে এই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের কি ভেক্টর রূপ। এবার এখানে আরেকটা জিনিস তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে দুটো ভর আছে, একটা m1 এবং m2, একটা মনে রাখবে সেটা হচ্ছে m1 ভরের বস্তু m2টাকে যতটা বলে আকর্ষণ করবে, m2টাও কিন্তু m1কে ঠিক ততটাই বলে আকর্ষণ করবে। এটা আমি ব্যাপারটা এই জায়গাটা দেখাচ্ছি, ভালো করে দেখো। এখানে m1 যে মাস, সেটা m2কে কি টানছে। তাহলে তুমি ধরে নাও এই m1 ভরের যে বস্তু, সেটা m2টাকে যে বলে টানছে, সে বলটাকে আমরা ধরে নিচ্ছি কত? F12। তাহলে F12 এটা সমান হবে মাইনাস জি ইন্টু m1 m2 বাই r21 ভেক্টর তার কিউব, আর এখানে r21 ভেক্টর, মানে r21 ভেক্টর এইটা। তাহলে দেখো m1 ভরের যে বস্তু, সেটা m2কে টানছে, কতটা বলে? F12। ঠিক আছে? তাহলে এই যে টানছে, তাহলে দূরত্ব যেটা, সেই দূরত্বটা দেখো m2 থেকে m1-এর যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে কত? r21। তাহলে এই যে ডিরেকশান, সেই ডিরেকশানটা কি m2 থেকে m1-এর দিকে, ওই জন্য এখানে এই ডিস্টেন্সের ডিরেকশানটা কি লেখা আছে? r21 ভেক্টর। বোঝা গেল? ঠিক একই রকমভাবে দেখো m1 যেমন m2টাকে টানছে, m2 m1কে কি টানবে। তাহলে m2 m1কে যে বলে টানবে, সেটাকে আমরা ধরে নিচ্ছি F21 ভেক্টর।
তাহলে এটা সমান মাইনাস জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর 12 ভেক্টর তার কিউব, আর এখানে r12 ভেক্টর এটা। অর্থাৎ দেখো m2 যখন m1কে টানছে সেই ডিস্টেন্স মানে কি m2 থেকে m1 এর দিকে, তাহলে এই দূরত্বটা হচ্ছে f r12 এটা ভেক্টর। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, r21 মানে কি m2 থেকে m1 এর দূরত্ব, আর r12টা কি m1 থেকে m2 দূরত্ব। তোমরা ভালো করে দেখো চিত্রানুসারে দুটোর মান কিন্তু সমান, কিন্তু একটা আর একটার কি বিপরীতমুখী, তাই না? এখানে দেখো এই r12 ভেক্টর এটা সমান মাইনাস অফ r21 ভেক্টর। তাহলে এইটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে দেখো আলটিমেট যেটা আসবে f12 ভেক্টর এটা সমান হবে মাইনাস f21 ভেক্টর। ঠিক আছে, এটাকেও তুমি নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ বলতে পারো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে m1 ভরের যে বস্তু সেটা m2টাকে যে বলে টানবে, m2টাও m1কে ঠিক ততটাই বলে টানবে, কিন্তু একটা আর একটার কি বিপরীতমুখী হবে। ঠিক আছে, m1 ভরের বস্তুটা m2টাকে যে বলে টানবে, m2টাও কিন্তু m1কে ঠিক ততটাই বলে টানবে, কিন্তু একটা আর একটার কী হবে, বিপরীত অভিমুখী হবে। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্ট এইটা, বা নিউটনের যে থার্ড ল সেটা দিয়েও দেখো আমরা এটা ব্যাখ্যা করতে পারি। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র, জি এর একক, জি এর মাত্রা, জি এর ডেফিনেশান, জি এর ভ্যালু এবং নিউটন গ্র্যাভিটেশনাল লয়ের যে ভেক্টর ফর্ম সেটাকে আমরা দেখলাম। এবার আমরা দেখব এই যে নিউটনের গ্র্যাভিটেশনাল ল, সেই ল সংক্রান্ত আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহাকর্ষ বল সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। কি? এক নম্বর হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি একটি সার্বজনীন ধ্রুবক, কারণ সব জায়গায় জি এর মান কি সমান। জি এর মান এক এক জায়গায় যে এক এক রকম এমনটা কিন্তু না, জি এর ভ্যালু প্রত্যেকটা জায়গায় কি সমান। আচ্ছা, তারপরে যেটা বলেছে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সবসময় আকর্ষণ বল এবং এই বল মাধ্যমের উপর এবং অন্য কোনো ভরের উপস্থিতির উপর নির্ভরশীল নয়। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মহাকর্ষ বল মাধ্যমের উপরে কি নির্ভরশীল না। ঠিক আছে, মহাকর্ষ বল ওই ভর দুটোর মধ্যে কি মাধ্যম আছে তার উপরে কিন্তু নির্ভর করবে না। যেমন m1 আর m2 ভর বায়ু মাধ্যমে থাকলে যা হবে, এই ভর দুটোর মাঝখানে তুমি যদি জল বা কেরোসিন যাই দাও না কেন, ওই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে মহাকর্ষ বল বা মহাকর্ষ আকর্ষণ বল, সে আকর্ষণ বলের কিন্তু কোনো রকমের চেঞ্জ হবে না। আগে যা ছিল পরের ক্ষেত্রে কিন্তু তাই হবে। তাহলে মহাকর্ষ বল তোমার মাধ্যম নিরপেক্ষ। কিন্তু একটু আগে যেটা আমি বলছিলাম যে কুলম্বের যে সূত্রে যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল যে কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে। দুটো আধান বায়ু মাধ্যমে থাকলে ওদের মধ্যে ক্রিয়াশীল বল যা হবে, ওই দুটো আধান বায়ু মাধ্যমে না থেকে অন্য কোনো মাধ্যমে যদি থাকে, তাহলে সেখানে তাদের মধ্যে যে অ্যাট্রাকশান বা রিপালশান ফোর্স সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কুলম্বের সূত্রতে যে আমরা ক্রিয়াশীল বলটা পাই, সেই বলটা তোমার মাধ্যমের উপর নির্ভরশীল, কিন্তু মহাকর্ষ সূত্রে যে ক্রিয়াশীল বল সেটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না। আর একটাও দেখো পয়েন্ট এখানে লেখা আছে, এটা দেখো যে এবং অন্য কোনো ভরের উপস্থিতির উপর নির্ভরশীল না। মানে দুটো ভর ধরো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা m1 ভর, এটা m2 ভর, এদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা আর একটা যদি ভর এখানে রাখি, তাহলে এই দুটো বস্তুর মধ্যে ভরের কোনো রকমের কি এফেক্ট পড়বে না। ঠিক আছে, 3 নম্বর দেখো কি আছে, মহাকর্ষ বল একটি সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। তাহলে মহাকর্ষ বল হচ্ছে কি একটা কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। দেখো সংরক্ষী বল কাকে বলে সেটা নিশ্চয়ই তোমরা ওয়ার্ক এনার্জিতে পড়েছো, আরেকবার ভালো করে শুনে নাও। সংরক্ষী বল হচ্ছে যে বলের বিরুদ্ধে কার্য করলে সেই কার্যটা বস্তুর মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রূপে কী হয়
সঞ্চিত থাকে, সেই বলটাকে তোমার বলা হয় সংরক্ষী বল। যেমন মহাকর্ষ বল, ভালো করে ব্যাপারটা দেখো। এখানে ধরো কোনো একটা তল আছে, এই তলের উপরে একটা বস্তু রাখা আছে। এবার এই বস্তুটাকে যদি এই জায়গা থেকে আমরা কিছুটা উপরে তুলি, তাহলে দেখো আমাদেরকে কী করতে হবে, একটা কার্য করতে হবে। এবং এই যে কার্য, সেই কার্যটা কিন্তু বস্তুর মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। যেমন ধরো এটা এখানে আছে, এটাকে আমি তুললাম, তার মানে একে পৃথিবী যে একটা মহাকর্ষ বলে টানছে, সেই মহাকর্ষ বলের বিপরীতে আমরা কি একে তুললাম, তার জন্য আমাদেরকে কি একটা ধনাত্মক কার্য করতে হলো। সেই কার্যটাই বস্তুর মধ্যে দেখো পোটেনশিয়াল এনার্জি হিসেবে কি স্টোর আছে, কারণ ছেড়ে দিলে এ কিন্তু আগের অবস্থানে গিয়ে ফিরে আসবে, তাই না? ছেড়ে দিলাম, আগের অবস্থানে গিয়ে ফিরে আসলো। তাহলে যে বলের বিরুদ্ধে কার্য করলে সেই কার্যটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে, সেটা হচ্ছে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। আর নন কনজারভেটিভ ফোর্স হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স হচ্ছে যে বলের বিরুদ্ধে কার্য করলে সেই কার্যটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হিসেবে কি স্টোর থাকবে না, সেটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। এর এক্সাম্পল যেটা সেটা মনে রাখবে, ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। দেখো ঘর্ষণ বলের বিরুদ্ধে যদি কোনো আমরা কাজ করি, সেই কাজ কিন্তু বস্তুর মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রূপে কি সঞ্চিত থাকে না। যেমন ধরো এরকম একটা তল আছে, এই তলের উপরে একটা বস্তু ধরো এখানে রাখা আছে। এই বস্তুটাকে যদি আমরা বল প্রয়োগ করি করে এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে যাই, তাহলে দেখো এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এখানে একটা ডিসপ্লেসমেন্টও হয়েছে, তাহলে এখানে ওয়ার্ক ডান যেটা, সেটা পজিটিভ ওয়ার্ক ডান হবে। কিন্তু এই যে ওয়ার্ক ডানটা আমরা করলাম, সেই ওয়ার্ক ডানটা কিন্তু বস্তুর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে না। কেন? কারণ তুমি একে টেনে নিয়ে গিয়ে এখানে নিয়ে যাও, ছেড়ে দাও, কিন্তু ও দেখো নিজে থেকে আগের পজিশনে কখনোই ফিরে আসবে না। যেটা আমরা দেখলাম মহাকর্ষ বলের বিরুদ্ধে কার্য করলাম, সেই কার্যটা আগের অবস্থা, মানে ওই কার্যটা বস্তুর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর ছিল, ছেড়ে দিলে সে আগের অবস্থানে গিয়ে ফিরে আসছিল, যেটা এর ক্ষেত্রে হবে না। ওই জন্য এটা হচ্ছে তোমার নন কনজারভেটিভ ফোর্স। তাহলে কনজারভেটিভ ফোর্স কাকে বলে, এক্সাম্পল নন কনজারভেটিভ ফোর্স কাকে বলে, তার যে এক্সাম্পল সেটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের মোটামুটি প্রাথমিক ধারণা, এবং এখান থেকে কিছু প্রবলেম আসে, সেই প্রবলেম আমি নেক্সট ভিডিওতে করব। সেখানে এই মহাকর্ষ সূত্র বা নিউটনের যে গ্র্যাভিটেশনাল ল, সেই রিলেটেডই যে যত রকম টাইপের ম্যাথামেটিক্যাল প্রবলেম হয় সেগুলো আমি করিয়ে দেব। তারপরে নেক্সট আবার থিওরির আর একটা ভিডিও হবে। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।